আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা সমসাময়িক নানা ধরনের রোগ, এর চিকিৎসা এবং প্রতিকার নিয়ে কথা বলে থাকি। আমরা এখন যখন কথা বলছি, বর্ষাকাল কিন্তু চলে এসেছে। এই সময় আমাদের কোমলমতি শিশুরা নানা ধরনের রোগ এবং সমস্যায় আক্রান্ত হচ্ছে। আজকে আমরা কথা বলবো বর্ষাকালে শিশুদের রোগ এবং এর চিকিৎসা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ বেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ বেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার আদনান, আমাকে এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতে আমরা জানতে চাই, বর্ষাকালে শিশুরা সাধারণত কি কি ধরনের রোগে আক্রান্ত হতে পারে? আসলে আমাদের একটা বড় অংশ হচ্ছে শিশু, প্রায় 40% বাংলাদেশে এখন যে শিশুর আন্ডার আছে। আর আমাদের এই শিশুদের বর্ষাকালে যে কমন রোগগুলো, তার মধ্যে হচ্ছে ডেঙ্গু একটা কমন। ডেঙ্গু নিয়ে আমরা আসলে সবাই আতঙ্কিত থাকি। তো এটা আতঙ্ক নয়, আমাদের আসলে সচেতন হতে হবে ডেঙ্গু সম্পর্কে। এরপর আছে আমাদের ডায়রিয়া। ডায়রিয়ার বিভিন্ন প্রকারভেদ আছে, তবে পানিবাহিত যে ডায়রিয়া সেটা বেশি হয় বর্ষাকালে, বিশেষত দূষিত পানি পান করার কারণে। আর হচ্ছে আপনাদের নিউমোনিয়া হয়, টাইফয়েড হয়, এবং বিভিন্ন সর্দি কাশি ভাইরাল জ্বর তো আছেই। এই যে আপনি আমাকে বললেন ডেঙ্গু বা নিউমোনিয়া অথবা টাইফয়েড, এই ধরনের রোগের কথা, শুরুতে আমরা জানতে চাই এই সময়টাতে একটু ডেঙ্গুর প্রকোপটা বেশি হয়। ডেঙ্গুটা এই সময়টাতে শিশুদের কেন হয় এবং কিভাবে ছড়ায়? ডেঙ্গু আসলে একটা ভাইরাস জনিত রোগ, এবং এটা শুধু শিশুদের না, এটা সবারই হয়। তবে শিশুদের একটু আতঙ্কের কারণ হচ্ছে শিশুরা আক্রান্ত হলে ওরা অতি সহজেই, যদি এটার ঠিকমতো ট্রিটমেন্ট শুরু করা না হয়, তাহলে ওরা খুব খারাপ হয়ে যেতে পারে, অনেক সময় আইসিইউতে নিতে হয়। আসলে ডেঙ্গু রোগীটা একটা আহ, এটা এডিস এজেপ্টি নামক মস্কিটো দিয়ে এটা মানুষের মধ্যে ছড়ায়। যখন কোনো ইনফেক্টেড পার্সনকে এই মস্কিটো আক্রমণ করে, সে ওই ইনফেকশনটা তার মধ্যে যায়, ওই মশার মধ্যে। এই মশা যখন আবার তার একটা আমাদের সুস্থ শিশুকে কামড়ায়, তখন ওই ইনফেক্টেড মস্কিটো সে ওর মাধ্যমে ছড়ায়। ছড়ায়। আর এই মস্কিটোর যেটা আমাদের যে ব্রিডিং পয়েন্ট বলে, যেখানে প্রজনন কেন্দ্র, ইউজুয়ালি যেখানে পানি জমে থাকে। তবে আমাদের আগে একটা ধারণা ছিল যে ওরা শুধু আহ, যে পানি পরিষ্কার পানিতে হয়, আসলে তাই না। তারা তারা যে কোনো পানিতে, এখন এখন বলা হচ্ছে নতুন সব পানিতে তারা হতে পারে। তবে ইউজুয়ালি ওই যেখানে পানি জমে থাকে, যেমন বিভিন্ন জায়গায় আমরা অসাবধানতাবশত যে আমরা ডাব খেয়ে থাকি, ডাবের খোসাটা বাইরে ফেলে রাখি, এই ডাবের খোসার মধ্যে যে পানিটা জমে থাকে, ওখান থেকে কিন্তু এই মশার উৎপত্তি হতে পারে। সেজন্য আমাদের আরও সচেতন হতে হবে। আমাদের শিশু বলেন, আমাদের বয়স্ক যারাই আছে, তাদেরকে রক্ষা করার জন্য আমরা যদি একটু সচেতন হই, তাহলে কিন্তু এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। যেমন আমাদের এখন আবার একটা ছাদ বাগানের শখ, সবার সবার ছাদ বাগানের টব আছে। এই টবে পানি যদি জমে থাকে, এখানেও কিন্তু এই মশার উৎপত্তি হতে পারে। বাচ্চা যখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়, সাধারণত কি কি লক্ষণ নিয়ে বাচ্চারা আপনাদের কাছে আসে? আসে, হুম। জি। আসলে আমাদের ভাইরাল ফিভারগুলো তো আসলে সবই কাছাকাছি। তবে ডেঙ্গুর ক্ষেত্রে যেটা, এই আমাদের প্রথমে তো আসবে, তারা জ্বর নিয়ে আসবে, জ্বর নিয়ে আমাদের কাছে আসে। অনেক সময় প্রথম দিনে চলে আসে, দ্বিতীয় তৃতীয় দিন আসে। এই জ্বরটা ইউজুয়ালি অনেক সময় 2 থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারে, অনেক সময় 1-2 দিন থেকে জ্বরটা চলে যায় সেক্ষেত্রে, এবং 2 থেকে 7 দিন থাকতে পারে। এই জ্বরের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই জ্বর তীব্র ব্যথা হবে, তার মাথায় ব্যথা হবে, তার বিশেষত চোখের পিছনে, রেট্রো অরবিটাল পেন বলে, চোখের পিছনে তীব্র ব্যথা হবে। এরপর তার মাসেল পেইন হবে, হাড্ডিতে ব্যথা হবে, প্রচণ্ড ব্যথা। এরপর তাদের আরও জ্বরের সাথে সাথে আরও যে সিমটমগুলো আমাদের ইউজুয়ালি নিয়ে আসে, সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতা হয়। সেটা হচ্ছে তার গায়ে যদি কোনো র্যাশ আসে, তাহলে আমাদেরকে সচেতন হতে হবে যে এটা ডেঙ্গু মেবি হতে পারে। সেক্ষেত্রে গার্জিয়ানদেরকে ডাক্তারের তাড়াতাড়ি শরণাপন্ন হতে হবে। আমরা ইউজুয়ালি এরপর আমাদের হতে পারে তার বিভিন্ন জায়গায় ব্লিডিং হতে পারে, তার গাম ব্লিডিং হতে পারে, তার চোখে ব্লিডিং হতে পারে, এটা আমরা সাবকনজাংটিভাল হ্যামোরেজ বলি। এরপর তার পায়খানাটা কালো হইতে পারে, মেলানা বলে। এরপর তার পায়খানা রাস্তা থেকে রক্ত যেতে পারে, এবং তার বিভিন্ন জায়গায় যে ব্লিডিংয়ের বিভিন্ন পয়েন্ট থাকতে পারে।
তো এই ক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের সবচেয়ে সচেতন হতে হবে এটাই, যে অন্যান্য ভাইরাল ফিভারের যেমন জ্বর, এখানেও জ্বর। তবে এখানে যেটা আমাদের মোর ডেঞ্জারাস সেটা হচ্ছে আমাদের এই বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হওয়া। হওয়া। যে আপনি তো বলছিলেন যে বাচ্চাদের জ্বরটা অনেক বেশি থাকতে পারে এবং অনেক সময় প্রচণ্ড ব্লিডিং ব্যথা থাকবে, টেন্ডেন্সি হ্যাঁ, হ্যাঁ, থাকতে পারে, প্রচণ্ড ব্যথা থাকতে থাকতে পারে। পারে। আহ, এই ক্ষেত্রে আমরা জানি যে কিছু ওয়ার্নিং সাইন বলেও কিছু ওয়ার্নিং আছে, সাইন আছে কিছু, হ্যাঁ, হ্যাঁ। যেটাতে আসলে বাচ্চাদের ডাক্তারের কাছে ইমিডিয়েট নিয়ে যেতে হবে। এই ওয়ার্নিং সাইনগুলো আসলে কি কি? ওদের প্রচণ্ড বমি হবে, বমির সাথে তার অ্যাবডোমিনাল পেইন অর্থাৎ প্রচণ্ড পেটে ব্যথা হবে, এবং তার হচ্ছে এই ক্ষেত্রে বাচ্চা রেস্টলেস, ইরিটেবল এবং লেথার্জিক হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে আমাদের আরেকটা যেটা মেন ইম্পর্টেন্স থিং সেটা হচ্ছে বাচ্চা একদম খাবে না, ও বমি করার পর ওর স্যালাইন নিবে না সে, আর হচ্ছে তার প্রস্রাব কমে যাওয়া। যখনই এই সিমটমগুলো থাকবে, সাথে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা তার প্রস্রাবের পরিমাণ কমে যাবে অথবা হবে না, তখন ইমিডিয়েট তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে। এই যে এই বাচ্চাগুলোর ক্ষেত্রে, ডেঙ্গু আক্রান্ত বাচ্চাগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকি? পরীক্ষার ক্ষেত্রে আসলে ডেঙ্গুর খুব বেশি পরীক্ষা নেই। আমরা তো একটা যে কোনো জ্বরের ক্ষেত্রে একটা কমপ্লিট ব্লাড ব্লাড কাউন্ট কাউন্ট করে সিবিসি থাকি। একটা আমরা করে থাকি। আর এদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি জ্বর আসার প্রথম থেকে 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে আসলে আমরা NS1 একটা পরীক্ষা করে থাকি। NS1 এটা অ্যান্টিজেনটা দেখা হয়। একটা, জি, হ্যাঁ, বুঝতে এটা পেরেছি, হ্যাঁ। অ্যান্টিজেন। আর জ্বর, আর এরপর হচ্ছে এই যে জীবাণুটা ঢুকলো, ঢোকার পর তার শরীরে অ্যান্টিবডি তৈরি করে। হুম, এই অ্যান্টিবডি পরীক্ষাটা ইউজুয়ালি আমরা হুম, 5 দিন পরে করে থাকি। এই যে IgM, IgG ফর ডেঙ্গু, ডেঙ্গু। এই পরীক্ষাটা ইউজুয়ালি করা হয়। এখন ডেঙ্গু রোগের চিকিৎসাটা আসলে কি? এবং অনেক সময় দেখা যায় যে বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে, আমি আসলে প্রশ্নটা আপনাকে এই কারণেই করতে চাই, শহরের লোকজন যতটুকু সচেতন, গ্রামের লোকজন কিন্তু অতটুকু সচেতন না। আপনি আমাদেরকে ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে বলবেন এবং এই সময়টাতে কি কোনো ব্যথার ওষুধ দেওয়া যায় কিনা, এটা নিয়ে আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। আমরা জানি যে ডেঙ্গু রোগের ব্লিডিং একটা ইম্পর্ট্যান্ট, কারণ এখানে প্ল্যাটেলেট কাউন্টটা কমে যায়, কমে যায়। এবং এখানে যে আমাদের কোয়াগুলোপ্যাথি হয়, আমাদের যে কোয়াগুলেশন সিস্টেমটা হ্যাম্পার্ড হয়, সেজন্য আসলে এখানে ব্লিডিংটা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের খুবই একটা ভালো কোশ্চেন করছেন আপনি, যে আমাদের ব্লিডিং হওয়ার জন্য আমরা কিছু ড্রাগ আছে ওইগুলোকে আরও অ্যাগ্রাভেট করে, যেমন আমাদের NSAID। অনেক সময় আমাদের গ্রামে ওষুধের দোকানে গেলে ওরা যখনই বলে যে জ্বর কমে নাই, তখন ওরা NSAID দিয়ে দেয়। তো জ্বর কমানো এখানে ফ্যাক্টর না, এখানে মেন হচ্ছে এই ওষুধের ফলে ওই যে NSAID খাওয়ার পরে অর্থাৎ ব্যথার ওষুধ খাওয়ার জন্য যে তার ব্লিডিংটাকে অ্যাগ্রেভেট না করে, সেজন্য আমাদেরকে এটা খুবই সচেতনতার সহিত এটা পরিহার করতে হবে। এখানে আমাদের মেইনলি যেটা শুধু প্যারাসিটামল, কারণ আমরা জানি যে এটা একটা ভাইরাল জ্বর, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। আমরা মেইনলি শুধু প্যারাসিটামলই দিয়ে থাকি। আর সিমটোমেটিক তার যে ট্রিটমেন্ট সেটা আমাদের করে যেতে হবে। সিমটোমেটিক যেটা বললাম আমরা, যে আমাদের যদি তার ওয়ার্নিং সাইন থাকে, সেক্ষেত্রে সে যদি বমি বেশি করে, তাকে আমরা অবশ্যই ওআরএস খাওয়াইতে হবে তাকে। আর যদি তার প্রচণ্ড ব্যথা থাকে, তাহলে তাকে তো অবশ্যই আমাদের হাসপাতালে ভর্তি করাতে হবে। যদি তার মাথা ঘুরায়, তার যদি পালস প্রেশার এগুলো কমে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি করে তার সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা শুরু করি ইউজুয়ালি। তখন অনেক সময় এই পেশেন্টগুলোকে আইসিইউতে পর্যন্ত নিতে হয়। কি কি ধরনের খাবার তাদের গার্জিয়ানরা বা অভিভাবকরা দিবেন এই ডেঙ্গু আক্রান্ত বাচ্চাদেরকে? আচ্ছা, ডেঙ্গু আক্রান্ত যে কোনো ভাইরাল ফিভারে আসলে আমরা একটু জানি যে বাচ্চাদের খাওয়ার রুচিটা কমে যায়, জ্বরের ফলে ওরা খেতে চায় না। তবে এই ক্ষেত্রে ওদেরকে জোর করা যাবে না। আমরা নর্মাল স্বাভাবিক ঘরের যে খাওয়া, পরিচ্ছন্ন ঘরে রেডিমেড তৈরি করা খাবার, যে এই সমস্ত খাবারই আমরা ওদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি। ইউজুয়ালি সে ভাত খাবে, ভাত খেতে না পারলে একটু নরম করে ভাতটাকে দিবে। এরপর তাকে পানির পরিমাণ বেশি খাওয়াতে হবে, তরল খাওয়া। তরল খাবার। সেক্ষেত্রে আমাদের এমনি নর্মাল পানির পরিমাণ সেটা খাবে সে। সে ওআরএস খেতে পারে, প্রয়োজনে ডাবের পানি খেতে পারে, সে বিভিন্ন ফ্রুটসের জুস খেতে পারে। তবে বাইরের কোনো ড্রিঙ্কস খাওয়া যাবে না। এই সময় আমরা মেইনলি বলবো যে হোমমেড তৈরি খাবার খাবে এবং বিভিন্ন রকম জুস খাবে, সেটা ঘরের বা বাইরের নয়। বাইরের কোনো কিছু না। এই যে আমরা ডেঙ্গু জ্বরের কথা বলছিলাম, ডেঙ্গু জ্বরের সাথে সাধারণ ভাইরাল জ্বরের আসলে পার্থক্য কি আছে? এই জ্বরটা ইউজুয়ালি মানে হাই গ্রেড জ্বর হবে। এটা 103-4 এরকম হতে পারে। এটার সাথে যে আমরা প্রথমেই বলছিলাম আমরা যে এটার সাথে যে ক্রাইটেরিয়া, যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রচণ্ড ব্যথা হবে। সেটা হেডেক, মানে আমার চোখের পিছনে পিছনে ব্যথা, ব্যথা। আমার সেই ক্ষেত্রে হতে পারে তার প্রচণ্ড মাংসে ব্যথা। হুম। না, এটা
এই ইউজুয়ালি নর্মাল যে আমার ভাইরাল ভাইরাল জ্বর। জ্বর এগুলো অত ব্যথা থাকে না, জি। কিন্তু এখানে প্রচণ্ড ব্যথা থাকে। এটা দিয়ে একটা সিমটম বোঝা যায় এটা ডেঙ্গু ফিভার। আরেকটি কথা আপনি শুরুতেই বলছিলেন যে বর্ষাকালে ডেঙ্গুর পাশাপাশি ডায়রিয়াটাও বেশ প্রকট আকার ধারণ করে। এই ক্ষেত্রে আসলে ডায়রিয়ার প্রধান কারণগুলো কি কি? ডায়রিয়াটা আসলে আমাদের বর্ষাকালের একটা কমন ডিজিজ, কারণ এখানে ডায়রিয়াটা হয় ইউজুয়ালি, এটা আমরা এতক্ষণ ভাইরাল নিয়ে আলাপ করলাম, ভাইরাল ফিভার, এবং এই ডায়রিয়া কিন্তু আমাদের ভাইরাল ফিভারের আমাদের ভাইরাস দিয়ে আক্রান্ত হয় বেশি। যে আমাদের বাচ্চাদের যে ডায়রিয়া হয় তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের রোটা ভাইরাস দিয়ে একটা ডায়রিয়া হয়, সেই একুইড ওয়াটারের ডায়রিয়া বলে, এটাও কিন্তু ভাইরাল। তো এই ক্ষেত্রে ডায়রিয়াটা এগুলো পানিবাহিত রোগ, এগুলি পানি দূষিত পানির মধ্যে এগুলো ছড়ায়। আর এইটা ভাইরাসের সাথে সাথে এটা ব্যাকটেরিয়াও, না আমাদের ডায়রিয়ার একটা কলেরা হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে, এগুলি ব্যাকটেরিয়া দিয়ে হয়। তবে ভাইরালটা হচ্ছে আমাদের শিশুদের জন্য সবচেয়ে বেশি হয়। আমাদের এই একুইড ওয়াটারের ডায়রিয়া যেটা, সেটা ভাইরাস দিয়ে হয়। এই যে ডায়রিয়ার সাথে কি বাচ্চাদেরকে বমি থাকতে পারে কিনা এই কন্ডিশনগুলোতে? হ্যাঁ, অবশ্যই এটা তো ডায়রিয়া, আমরা তো জানি ডায়রিয়াটা একটা পেটের রোগ, সাথে তার বমি হবে। ডায়রিয়াতে ইউজুয়ালি তার ডাইজেশনের প্রবলেম হচ্ছে, সাথে তার বমিটা শুরু হয়ে যায়। তখন এভাবে আমরা আসলে সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে দিব। সিমটোমেটিক ট্রিটমেন্ট, এখানে ডায়রিয়াতে আমাদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে আসলে ওরসালাইন খাওয়ানো। জি। এখানে আমাদের যেটা প্রিভেন্ট করতে হবে, আমাদের গার্জিয়ানদের যেটা সচেতন করতে হবে, সেটা হচ্ছে এখানে যেটা যাচ্ছে সেটা যাতে আমরা ফিল আপ করতে পারি। সেটা একমাত্র একটাই যদি ওষুধ বলি, সেটা হচ্ছে আমরা ওরসালাইন, ওআরএস। তবে সেক্ষেত্রে আমাদের এই ওআরএস বানানোটা কিন্তু আমাদের গার্জিয়ানদেরকে সচেতন করতে হবে। আমরা অনেক সময় অনেক শিক্ষিত গার্জিয়ানদের মধ্যে ওআরএস বানানো নিয়ে ভুল পদ্ধতিতে মানে পদ্ধতিতে করে। কারণ এখানে আমাদের যে ম্যাক্সিমাম ওআরএসগুলো, এগুলো হচ্ছে হাফ লিটার পানিতে, আধা লিটার পানিতে বানাতে হয়। তো এইগুলো ইউজুয়ালি আমাদের মুরব্বীরা থাকে, ওনারা মনে করে যে এটা একসাথে এতগুলো বানালে এটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওনারা অনেক সময় প্রেশারও করে, এতগুলো একসাথে বানানোর দরকার নেই, অল্প অল্প পানিতে অল্প ওরসালাইন দিয়ে বানান ওআরএসটা। তো সেক্ষেত্রে এটার কিন্তু মারাত্মক একটা ঝুঁকি, এবং শুধু এটার জন্য একটা বাচ্চাকে এখানে আইসিইউতে নিয়ে লাগতে পারে। কারণ এখানে আমরা জানি যে এটাকে লবণ, তাই না, এটা সোডিয়াম ক্লোরাইড বলে। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা আমাদের বানানোর পদ্ধতিটা যদি ঠিক না হয়, আমরা যদি অল্প পানিতে এই একটা ওরসালাইন পুরোটা দিয়ে দিই, সেক্ষেত্রে এখানে যেটা হতে পারে, তার লবণের পরিমাণ মারাত্মক বেড়ে যেতে পারে, যেটার কারণে তার খিঁচুনি হতে পারে, যেটার জন্য শুধুমাত্র ওআরএস ভুলভাবে বানানোর কারণে তাকে আমরা আইসিইউতে নিতে পারি। তো সেই জন্য আমরা বলবো গার্জিয়ানদেরকে এই বিষয়ে খুবই সচেতন হতে হবে। ডায়রিয়া আক্রান্ত বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে কি ধরনের লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে রোগীটাকে আর বাসায় রাখা যাবে না, রোগীটাকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে? যদি দেখি যে না, বাচ্চা ওরসালাইন খাচ্ছে না, জি। টোটালি নিচ্ছে না, অনেক বাচ্চা আছে তারা ইজিলি, কারণ ওরসালাইনটা আসলে একটা আমাদের রেগুলার খাওয়ার পানি না, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে একটু লবণ 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 ভাব থাকে, সেজন্য তারা নিতে চায় না। সেক্ষেত্রে অনেক সময় গার্জেনরা কী করে, শুধু পানি খাওয়ায়। তো সেইটা করা যাবে না। যখন শুধু পানি খাওয়ায়, তখন তার পানি শূন্যতা হয়ে যায়, তার লবণের পরিমাণ ঘাটতি হয়ে যায়। তখন তার কিছু সাইন দেখে আমরা বলি যে তাকে ইমিডিয়েট নিতে হবে। আমরা ইউজুয়ালি কী দেখি এখানে, ইউজুয়ালি আমরা দেখি যে তার জিহ্বাটা শুকায় যাবে, তার আমরা চামড়াটা ধরে দেখি, স্কিন পিস বলে যে এটা আস্তে আস্তে যাবে, বাচ্চা একটু দুর্বল হয়ে যাবে, তার প্রস্রাবের পরিমাণ কমে যাবে। তারপর আমরা একটা বলি শান্ট কেনাই, অর্থাৎ চোখটা মনে হচ্ছে একদম কোটরের ভিতরে ভিতর ঢুকে যাবে। ঢুকে যাচ্ছে। এই কোনো একটা সাইন পেলে আমরা তাকে বলে ইমিডিয়েট হাসপাতালে নিতে হবে। এই সময়টা থেকে ওরসালাইনের পাশাপাশি বাচ্চাদেরকে কি মায়ের দুধ দেওয়া যাবে কিনা? এটা অবশ্যই আমাদের সচেতন হয়ে যাবে। এটা অনেক সময় ডায়রি হইলে মারা আর বুকের দুধ দিতে চায় না, কিন্তু এর নিয়ম হচ্ছে কি, ওরসালাইন খাবে যে বাচ্চাগুলো ব্রেস্ট ফিডিং করবে বিলো 2 ইয়ার্স, অবশ্যই তারা বুকের দুধ খাবে। আর যদি লেস দেন ইউজুয়ালি কম, তারপর 6 মাসের নিচে অনেকের হয়ে থাকে, যদি হয়ে থাকে তখন তাকে অবশ্যই বুকের দুধ দিতেই হবে। আর 2 বছর পর্যন্ত তাকে স্বাভাবিক ঘরের খাবার দিবে, কোনো খাবার বন্ধ করার দরকার নেই, স্বাভাবিক যে খাবারগুলো খাবে ঘরের ফ্রেশ হোমমেড খাবার সেটা খাবে, সাথে সাথে সে অবশ্যই তাকে ব্রেস্ট ফিড করাতে হবে। আরেকটি রোগের কথা আপনি বলছিলেন যে বর্ষাকালে নিয়মিত আপনারা এই রোগীগুলো পেয়ে থাকে, নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রের কিছু রোগী। এই নিউমোনিয়ার বাচ্চাগুলো আসলে কি কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে? নিউমোনিয়া, হ্যাঁ, এটা আমাদের আসলে শুধু বাংলাদেশ না, পৃথিবীতেও এখন মৃত্যুর হারের অন্যতম একটা কারণ হচ্ছে নিউমোনিয়া। এই নিউমোনিয়া কিন্তু অধিক হারে বাচ্চাদের মারা যায়, কারণ নিউমোনিয়া হয় আসলে এটা একটা জীবাণু, তাও এটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, ইউজুয়ালি ভাইরাস দিয়ে হতে পারে, মেইনলি ব্যাকটেরিয়া। তো
তো এই ব্যাকটেরিয়ার আক্রমণটা বাচ্চাদের বেশি হয়, কারণ হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এই রোগ প্রতিরোধ ক্ষমতার সুযোগে তারা এই ব্যাকটেরিয়া আক্রান্ত করে। যখনই নিউমোনিয়া আক্রমণ হয়, ইউজুয়ালি আমাদের কাছে আসে তারা কাশি থাকে, নাকের পানি থাকে একটু, এবং জ্বর, ফিভার। ইউজুয়ালি কাশি এবং জ্বর এই দুইটা নিয়ে আমাদেরকে নিউমোনিয়া নিয়ে আসে তারা, বাচ্চাগুলো? বাচ্চাগুলো। তো সব বাচ্চা খারাপ হয় না, যদি ইনিশিয়ালি তাদেরকে ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হয়ে যায়। তবে কিছু কিছু মারা দেখা যায় বাচ্চাকে তারা গ্রাম থেকে আসে, ওষুধের দোকান থেকে তারা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়, অপর্যাপ্ত, এবং কী অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে সেটা না বুঝে শুরু করে দেয়। তখন এই বাচ্চাগুলো নিউমোনিয়ার মানে সিভিয়ার নিউমোনিয়া হচ্ছে খুব খারাপ করে নিয়ে আসে। তখন এই বাচ্চাগুলোকে হসপিটাল করতে হয় ইমিডিয়েটলি, এবং অনেক বাচ্চা সেখানেই সমস্যা মানে মারা যায়। মানে আপনি যে নিউমোনিয়ার কথা বলছেন, আসলে শহরের মানুষ যতটুকু সচেতন, গ্রামে তো অতটুকু সচেতন না। তো গ্রামের মানুষ আসলে কিভাবে বুঝবে যে এটা নিউমোনিয়া আক্রান্ত বাচ্চা নাকি এটা সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত বাচ্চা? আসলে পার্থক্যটা কি? ইউজুয়ালি নিউমোনিয়া যখন ব্যাকটেরিয়া আক্রান্ত হয়, ইউজুয়ালি নাকের পানিটা খুব বেশি থাকে না, অল্প থাকতে পারে, কিন্তু আমাদের ভাইরালগুলোতে নাকের পানিটা বেশি থাকে। আর এদের ক্ষেত্রে কাশি নিয়ে শুরু করে কাশিটা প্রচণ্ড হয়, এবং সাথে সাথে তার জ্বরটা হাই ফিভার হতে পারে নিউমোনিয়ার ক্ষেত্রে। এবং এক্ষেত্রে বাচ্চা যখনই দেখা যাবে তার প্রচণ্ড জ্বর, বাচ্চা কম খাচ্ছে, বাচ্চা একটু দুর্বল হয়ে যাচ্ছে, আমরা লেথার্জিক বলি, ওইরকম কোনো সিমটম দেয়, অর্থাৎ জ্বর কাশি সাথে যদি বাচ্চা দুর্বল হয়ে যায়, খাওয়া কমায় দেয়, তো সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, এই যে আপনারা যখন নিউমোনিয়া চিকিৎসাটা আরম্ভ করেন, অনেক সময় আমরা দেখি আপনারা ওরালি অ্যান্টিবায়োটিক দেন, অনেক সময় আমরা দেখি আপনারা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেন। আসলে কোন ক্ষেত্রে আপনারা ওরালি দেন এবং কোন ক্ষেত্রে ইনজেক্টেবল দেন? সেক্ষেত্রে আসলে যখনই আমাদের কাছে নিউমোনিয়া আসবে, আমরা তো তাদের সাইন সিমটম আমরা আমরা তার বুক পরীক্ষা করে দেখি আসলে নিউমোনিয়ার কতটুকু। যখন দেখি যে তার প্রাথমিক পর্যায়ে চলে আসছে, তাহলে আমরা ওরাল অ্যান্টিবায়োটিক দিলে ইনশাল্লাহ ম্যাক্সিমাম সেরে যায়। কিন্তু যখন তারা দেখি যে না খুব খারাপ অবস্থা, আমরা তখন আবার ওই পরীক্ষা করার পর আবার এক্স রে দিয়ে থাকি। এক্স রেতে যখন দেখি যে না নিউমোনিয়া অনেক বেশি, সাথে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট মানে তার বুক দেবে যাবে, জোরে জোরে শ্বাস নেবে, তখনই তাকে আমরা ভর্তি করে ইনজেক্টেবল শুরু করি। ইনজেক্টেবল দিই। এই যে আপনারা যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছেন, এটা আসলে সর্বনিম্ন কতদিন এবং সর্বোচ্চ কতদিন আসলে আপনারা সাধারণত দিয়ে থাকেন? ইউজুয়ালি আমরা 7 থেকে 10 দিন দিয়ে থাকি। জি। তবে এখানে আমরা যদি তার জীবাণুটাকে রক্ত পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করতে পারি, ওই কোন জীবাণু আমরা পেলাম, জি। ওই জীবাণু অনুসারে আমরা অনেক সময় 14 দিন 21 দিন পর্যন্ত আমরা দিয়ে থাকতে দিয়ে পারি। দেওয়া লাগতে এটা পারে। আসলে রোগীর কন্ডিশন এবং মানে রোগী সিচুয়েশনের করে উপর এবং ডিপেন্ড কোন করছে। জীবাণু আমরা যদি জীবাণুকে এখানে আইসোলেট করতে পারি, জি, ওটার উপর নির্ভর করে ইউজুয়ালি আমরা 7 থেকে 10 দিনই দিয়ে দিই, ওটাতে ইমপ্রুভ হয়ে যায়। বুঝতে পেরেছি। নিউমোনিয়ার ক্ষেত্রে টিকার আসলে কতটুকু ভূমিকা রয়েছে? এই বিষয়ে আমাদের গার্জেনদের খুবই সচেতন হওয়া উচিত। আমাদের গভর্নমেন্ট তো এটা খুবই ইপিআই এর মাধ্যমে আমাদের নিউমোনিয়াকে আমরা যাতে আরও কমে আনতে পারি সে যে চেষ্টা করে যাচ্ছে। আমাদের ইপিআই শিডিউলে ভ্যাকসিন আছে, এবং ইপিআই এর বাইরেও আছে। সেক্ষেত্রে আমাদের যে ইপিআই এর যে শিডিউল আছে, আমরা এখানে ইউজুয়ালি যে ভ্যাকসিনটা দিয়ে থাকি, এটা আমাদের যে পেন্টাভেলেন বলে, এটা এখানে আপনার ওই 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ যে ভ্যাকসিনগুলো, ওগুলো ওখানে আমাদের ওখানে নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয়। নিউমোনিয়া ভ্যাকসিন দিলে তো আসলে আমাদের নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাদের হারটা অনেকটুকুই কমিয়ে কমে আনা যাবে, সম্ভব। হ্যাঁ, এটা একমাত্র, এটা মেইন একটা ইম্পর্টেন্ট যে আমরা এই যে আমাদের ইউজুয়ালি কমন কিছু ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া এগুলোতে যদি আমরা ভ্যাকসিন দিতে পারি, ভ্যাকসিন মানে কি আমরা যাতে নিউমোনিয়ার এই ওই ব্যাকটেরিয়াকে আমরা কিল করতে পারি, ওই ব্যাকটেরিয়া এটা প্রতিষেধক হিসেবে কাজ করে। তাহলে ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে যদি বডি ইমিউনিটি, আমরা আগে একটা বলেছিলাম যে আমাদের বাচ্চাদের বডি ইমিউনিটি একটু কম থাকে, সেজন্য নিউমোনিয়া আক্রান্ত বেশি হয়। এবং আমাদের গ্রামের বাচ্চারা তাদের মেল নারিশ থাকে, এটা একটা ইম্পর্টেন্ট। পুষ্টিহীনতায় ভুগছে। হ্যাঁ, পুষ্টিহীনতা যখন ভুগে তখনই তাদের একটা আক্রমণ হওয়ার সুযোগ থাকে। সেজন্য আমরা ভ্যাকসিনের মাধ্যমে এই নিউমোনিয়াটাকে প্রতিরোধ করতে পারি। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে একটু বিদায় নেবেন। এই শিশুরাই একদিন বাংলাদেশকে অনেক উচ্চ মাত্রায় নিয়ে যাবে। আমরা যদি সুস্থ শিশু আগামী দিনে দিতে পারি, তাহলে এই সুস্থ শিশুরা একদিন বড় হয়ে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। তাহলে আমাদের গার্জেন যারা মা বোন আছেন, আমাদের বাবারা আছেন, তাদেরকে আমরা বলবো আপনাদের বাচ্চাদেরকে যত্ন নিতে হবে। যখনই তাদের বাচ্চার কোনো রকম অসুখ লাগবে, যে তার জ্বর কাশি হোক, সেটা ডায়রিয়া হোক, যে কোনো সমস্যায়
আপনারা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে না খেয়ে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন আমাদের শিশু ডাক্তাররা শুধু শহরে না, গ্রামে গঞ্জে সবচেয়ে আপনাদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আপনারা তাদের সেবা নেবেন এবং যে কোনো জায়গায় আমাদের এখন হাসপাতাল অ্যাভেলেবেল। যদি প্রয়োজন হয় আপনারা হাসপাতালে তাড়াতাড়ি ভর্তি করে দিবেন। আমাদের যে কিছু গ্রামে এখনও কুসংস্কার আছে যে ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে 2 দিন 3 দিনে এরপর আর কন্টিনিউ করে না। এইটাই কিন্তু আমাদের পরবর্তীতে আর এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না। তো সুতরাং আমরা অসুখ হলেই শুধু অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করবেন তাই না, আগে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তারের উপদেশ অনুযায়ী যদি চলেন, আমাদের শিশুরা ইনশাল্লাহ খুবই ভালো থাকবে। ধন্যবাদ ডাক্তার বেলাল, অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বর্ষাকালীন শিশুদের রোগ। আজকের এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, সামাজিক সচেতনতা এবং পারিবারিক সচেতনতাই আসলে এই বর্ষাকালীন যে রোগগুলোতে বেশি আক্রান্ত হচ্ছে, ডেঙ্গু, নিউমোনিয়া, ডায়রিয়া, এগুলা আমরা অনেকটুকু কমিয়ে আনতে পারবো। বাচ্চার প্রতি আমাদেরকে আসলে প্রপারলি যত্ন নিতে হবে এবং আমাদের আশেপাশের পরিবেশ নিয়েও আমাদেরকে কাজ করতে হবে। পানি হোক বা ময়লা কোনো কিছু হোক, এগুলো আসলে আমাদেরকে সামাজিকভাবে যদি আমরা সচেতন হতে না পারি, আসলে আমাদের এই ধরনের রোগগুলো কিন্তু বেড়েই চলবে। দর্শক, আশা করি আগামী পর্বে আরও একটি রোগ এবং এক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।